এরকম কোনো প্ল্যান নেই তো, এইরকম কোনো প্রিপারেশন নিচ্ছে না তো মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের ওপর এবার একটা পরমাণু ফেলে দেওয়া হবে? তাকে অভিনন্দন জানিয়ে নর্থ কোরিয়া কিন্তু এই সিগন্যাল দিয়েছে যে আমরা এবার ইরানের জন্য সব রকম সাপোর্ট দেওয়ার জন্য তৈরি। সেখানে নাকি কিম জং উন নিজে মুখেই বক্তব্য বলেছিলেন যে মারতে দিন ইরানে পরমাণু, ইসরায়েলের জন্য একটাই যথেষ্ট। বলছে কি নরকে পাঠিয়ে দেওয়া উচিত। কেন? তার কারণ হচ্ছে ইসরায়েলের মতন একটা ক্যান্সার দেশ, তারা প্যালেস্তাইনের ভূমি দখল করে বসে রয়েছে। তিনি যা বলেছেন একদম 100% সত্যি কথা বলেছেন। আমি বলছি পাকিস্তান এই বৈঠকটার নাম দিয়েছে মেক অর ব্রেক। তার মানে হচ্ছে নয় তৈরি হবে, নয় পুরো ভেঙে যাবে। কেন বলা হচ্ছে এই কথা? আর যদি মেক না হয়, যদি ব্রেক হয়, তাহলে কি হবে? তিনি বলছেন এই যা হলো এতদিন পর্যন্ত, এখানে কিন্তু ইরানের জনগণই জয়ী। এখনো কিন্তু বৈঠক সেইভাবে সফল নয়। পাকিস্তান বলছে মেক অর ব্রেক। পুরো স্ট্রেট অফ হরমুজের কন্ট্রোল নিয়ে নিয়েছে তারা। তাই তারা ব্যঙ্গ করে বলছে যে এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজে এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে ইয়েস স্যার বলবে। একজন একটা দেশের মন্ত্রী হিসেবে তিনি এই কথা কি করে বলতে পারেন যখন তিনি মিডিয়েটরের ভূমিকা পালন করছেন? লেবাননে হামলা থামাতে হবে, আর কি ইরানিয়ান জব্দ সম্পদ সেটাকে ফেরাতে হবে। যদি না ফেরায় তাহলে আমরা কখনোই ইউএস এর মুখোমুখি বসবো না। এইখানেই আটকে আছে এখনো ইরান। বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি আলোচনা ইসলামাবাদে। কি হতে চলেছে ইরান মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? কি হতে চলেছে? এই যে বৈঠক হওয়ার কথা ছিল 10ই এপ্রিল শুক্রবার, কিন্তু এই বৈঠক হচ্ছে 11ই এপ্রিল শনিবার। প্রথমেই জানিয়ে রাখি, 10ই এপ্রিল অনেক মিডিয়ায় কিন্তু সংবাদ করে দিয়েছিল, খবর করে দিয়েছিল যে সবাই নাকি ইসলামাবাদে পৌঁছে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, ইরানের প্রতিনিধিরা, আলোচনা প্রায় শুরু হওয়ার পথে। কিন্তু ইরানের তাজনিম নিউজ এজেন্সি তারা কনফার্ম করে যে এই খবর মিথ্যে। ইরানের কোনো প্রতিনিধি দল 10 তারিখ মানে 10ই এপ্রিল রাত 12টা পর্যন্ত পাকিস্তানের মাটিতে পা রাখেনি। তারপরে 11ই এপ্রিল প্রায় ভোরবেলা বা একটু রাতের দিকে ঠিক সেই সময় ইসলামাবাদে পৌঁছয় বাগের গালিভাফ, ইরানের পার্লামেন্টের স্পিকার, তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ প্রায় 70 থেকে 71 জনের একটি প্রতিনিধি দল। অন্যদিকে ইসলামাবাদে পৌঁছে যায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। একদিকে এতজন প্রতিনিধি দলে আর অন্যদিকে মাত্র 3-4 জন। তবে বৈঠক কি হলো, কি আলোচনা বেরিয়ে এলো? দেখুন, পাকিস্তান এই বৈঠকটার নাম দিয়েছে মেক অর ব্রেক। তার মানে হচ্ছে নয় তৈরি হবে, নয় পুরো ভেঙে যাবে। কেন বলা হচ্ছে এই কথা? তার কারণ ইরানের দুটো শর্ত এখনো রয়েছে। ওই শর্ত মানলেই তবেই মুখোমুখি হবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের, এমনটাই খবর রয়েছে। অনেক কিছু বলে দিচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন যে বৈঠক প্রায় হয়ে গিয়েছে, অনেক কিছু হয়ে গিয়েছে, এই সেই প্রচুর তারা অনেক কিছু বলছে, অনেক ভিডিওতেই আমি দেখতে পাচ্ছি। কিন্তু আসল কথাটা কি? বৈঠক কি আদৌ সফল হলো? হ্যাঁ, যুদ্ধবিরতি নিয়ে গতকাল যে এপিসোড আমি করেছিলাম সেখানে অনেকেই বলেছেন পাকিস্তানের মধ্যস্থতা ভারতের পছন্দ হচ্ছে না। এখানে পছন্দ অপছন্দের কোনো কথা নেই। ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে যে যুদ্ধ চলছে তার জন্য গোটা বিশ্ব এফেক্টেড। আর সেখানে পাকিস্তান যদি উদ্যোগী হয়ে এই শান্তি চুক্তি একটা বৈঠক আলোচনা সম্পন্ন করতে পারে তাহলে তাকে বাহবা সবাই দেয়, ভারতও দেবে, তাতে কোনো কৃপণতা থাকার কথা নয়। কিন্তু পাকিস্তান নিজে থেকে এই উদ্যোগ নেয়নি, এটা আমি বারবার বলেছি। একাধিক এপিসোডে তথ্য তুলে ধরে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ডোনাল্ড ট্রাম্প এর পেছন দিক দিয়ে কাজ করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করেছে কে? জেডি ভান্স। আর সেই জেডি ভান্স এখন পাকিস্তানের মাটিতে। কিন্তু বৈঠকের কি অবস্থা সেই বিষয়গুলো আপনাদের জানাবো, এবং যে দুটো শর্ত ইরানের রয়েছে সেই বিষয়টাও আপনাদের জানাবো। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনিও দুটো শর্ত দিয়ে রেখেছেন যে মানে রিয়েল এগ্রিমেন্ট করার জন্য এই দুটো শর্ত অবশ্যই মানতে হবে ইরানকে। কে কোন শর্ত মানলো,
কে কতটা পিছু হটলো এবং কে কতটা জায়গায় মানে নিজের জায়গা জুড়ে বসে থাকলো সমস্তটাই আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করবো না। আজকে আমাদের হেডলাইন মেক অর ব্রেক। আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, তার কারণ হচ্ছে পাকিস্তান বলেছে এই যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা নয় কিছু একটা সৃষ্টি করবে, নয় পুরো জিনিসটাকে ভেঙে দেবে। আর সেই কারণেই আমি এই প্রশ্নটা প্রথমেই তুলে ধরলাম। এটা কি কোনো কিছু একটা সৃষ্টি করলো, নতুন যুগের সূচনা করলো, নাকি পুরো জিনিসটাই ভেস্তে দিল, কোনটা? তার আগে আপনাকে বুঝতে হবে, দেখুন প্রথমে তো তাজনিম নিউজ এজেন্সি তারা খবর করেছিল যে বিভিন্ন ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে CNN থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম যে খবর করেছিল 10ই এপ্রিল ইরানের প্রতিনিধি দল নাকি পৌঁছে গিয়েছে ইসলামাবাদে, তারা সেটাকে সম্পূর্ণ অস্বীকার করেছিল, বলেছিল এই খবর ফলস। তারপর তারা 11 এপ্রিল তারা হেডলাইন করে, যেখানে তারা লেখে ইরান টু রেজ US ব্রিচ অফ প্রমিস ইন মিটিং উইথ পাকিস্তানি PM। সেখানে তারা জানায় যে ইতিমধ্যেই তানজিম করেসপন্ডেন্ট ডিপ্যাচড টু পাকিস্তান আউটলাইন দ্য লেটেস্ট প্ল্যানস অফ দ্য ইরানিয়ান নেগোশিয়েটিং টিম অন স্যাটারডে মর্নিং। শনিবার সকাল থেকেই কিন্তু তানজিমের করেসপন্ডেন্ট এই পুরো বিষয়টা দেখছে এবং তারা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে। এবং আমি এই খবরটাকে বিশ্বাস করছি, কারণ এটা ইরানের একটি সরকারি নিউজ এজেন্সি। তারা বলছে দ্য ইরানিয়ান ডেলিগেশন উইল ডিসকাস দ্য ইস্যু অফ US ব্রিচেস অফ প্রমিসেস ডিউরিং দেয়ার মিটিং টুডে উইথ শরীফ। তারা ইরানের প্রতিনিধি দল প্রথমে শেহবাজ শরীফ তার সঙ্গে একান্ত বৈঠক করে এবং সেই বৈঠকে তারা যে বিষয়গুলো উত্থাপন করে সেইগুলোই হচ্ছে দ্য রিলিজ অফ ইরানিয়ান ফ্রোজেন অ্যাসেট, মানে যেগুলো জব্দ করে রেখেছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সম্পদ, সেই সম্পদ কি করতে হবে, অ্যান্ড এ সিজফায়ার ইন লেবানন হ্যাভ বিন অ্যামং ইরানস প্রি কন্ডিশনস ফর দ্য কমেন্সমেন্ট অফ নেগোসিয়েশনস উইথ US। তারা আগে থেকেই বলেছে দুটো শর্ত কি কি, এক হচ্ছে ফ্রোজেন অ্যাসেট যেগুলো তাদের জব্দ করে রেখেছে ইরানিয়ান সম্পদ সেগুলোকে ছেড়ে দিতে হবে, অবিলম্বে সেই জব্দ সম্পদ মুক্ত করতে হবে, আর অন্যদিকে লেবাননে অবশ্যই সিজফায়ার করতে হবে। শুনুন, যখন এই প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছয় তখনও কিন্তু লেবাননে হামলা চলে, সেই মুহূর্তেও লেবাননে হামলা চলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেই রেখেছেন, নেতানিয়াহু তিনি বলেই রেখেছেন যে যতক্ষণ না পর্যন্ত আমরা হেজবুল্লাহকে একদম নির্বংশ করে দিতে পারছি, ঠিক যেভাবে তারা বলেছিল গাজাতে হামাসকে আমরা নির্বংশ করে, জানি না হামাস এখনো বেঁচে আছে কিনা, সেখানে কেউ আছে কিনা সেখানে, কিন্তু গাজাতে এখনো হামলা চলে। আর তারা এই শর্ত নিয়েই, মানে এরকম একটা ভুয়ো শর্ত যেটাকে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে হ্যাঁ ঠিক ইসরায়েল ঠিক করছে, আদতে কিন্তু ইসরায়েল ভুল করছে, এই কথা বলতে গিয়ে পাকিস্তানের খোয়াজা আসিফ তিনিও ফেঁসে গিয়েছিলেন, যে টুইট তাকে আবার ডিলিটও করতে হয়েছে। সেই বিষয়টা আজকে আপনাদের সামনে পুরো পর্যালোচনা করব, কেন তাকে সেই টুইট ডিলিট করতে হলো সেই বিষয়টা আপনাদের আজকে জানাবো। কিন্তু তার আগে দেখুন, বলছে যে এই দুটো শর্ত মানতেই হবে, লেবাননে হামলা থামাতে হবে, আর কি ইরানিয়ান জব্দ সম্পদ সেটাকে ফেরাতে হবে। যদি না ফেরায় তাহলে আমরা কখনোই US এর মুখোমুখি বসবো না, এইখানেই আটকে আছে এখনো ইরান। কি বলছে, দ্য US হ্যাজ ইনফর্মড পাকিস্তান অ্যাজ দ্য মেডিসিয়েশন পার্টি দ্যাট ইট এগ্রিজ টু দোজ প্রিকন্ডিশনস অ্যান্ড সাম আদার টার্মস ফর বেগিং নেগোসিয়েশনস, হাউএভার সাম অফ দিস ইস্যু হ্যাভ নট ইয়েট বিন অ্যাড্রেসড। তারা বলছে ইতিমধ্যে এটাই হচ্ছে তাদের প্রিকন্ডিশন এবং সেটা মেনে নেওয়া উচিত। ইন টুডে সেশন দ্য ইরানিয়ান ডেলিগেশন ইন্টেন্ডস টু অ্যাক্সেস the US position and its fulfillment the commitments after which a decision will be made regarding negotiations with US। তারা একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন শেহবাজ শরীফকে, যদি আমাদের এই দুটো শর্ত মেনে নেয়, আজকের এই আলোচনায়, এই যে টুডেস সেশন মানে শেহবাজ শরীফের সঙ্গে ইরানের আলোচনায়, তাহলে কি বোঝা গেল 11 তারিখ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান মুখোমুখি হয়নি, এটাই এখনো পর্যন্ত মেন আপডেট। তাহলে কি হয়েছে, তারা শেহবাজ শরীফকে বলেছে আমাদের যে দুটো শর্ত, এই দুটো শর্ত যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেয় সেটা আগে জেনে আসুন। ওদিকে জেডি ভান্স, স্টিভ
উইটকফ এবং তারাও কিন্তু আসিম মুনির সহ ইসাক দার সহ তাদের সঙ্গেও আলোচনা করেছে, সেবা শরীফের সঙ্গেও আলোচনা করেছে বলে শোনা যাচ্ছে। তা সেখানে ইরানের এই প্রস্তাব রাখা হয়েছে। উল্টো দিকে জেডি ভান্সের তরফ থেকে আবার দুটো প্রস্তাব রাখা হয়েছে। কি কি সেই দুটো প্রস্তাব সেটাও আপনাদের জানাচ্ছি। প্রথম কথা তাদের দিতে হবে যে হরমুজ প্রণালী থেকে আমরা কোনো টোল ফি নেব না এবং হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হলো। আর সেকেন্ড যে শর্তটা, যে প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে সেটা হচ্ছে পারমাণবিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করতে হবে। এই কথা যখন ইরান দেবে তখনই আমরা মুখোমুখি হব। তার আগে ইরানও বলছে আমরা মুখোমুখি হব না, আচ্ছা ইউএসও বলছে আমরা মুখোমুখি হব না। এই যে বলছে রিগার্ডিং নেগোসিয়েশনস উইথ দ্য ইউএস, যতক্ষণ না ফুলফিলড হবে তাদের কমিটমেন্টস। তারাই তো কমিটমেন্ট করেছিল না লেবাননকে যুদ্ধবিরতির আয়তায় আনার জন্য। অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি তারাই ছেপেছে, বলছে আয়াতুল্লাহ খামেনি কলস পিপল অফ ইরান ভিক্টোরিয়াস ইন ফাইট এগেনস্ট ইউএস ইসরায়েল। তিনি বলছেন এই যা হলো এতদিন পর্যন্ত, এখানে কিন্তু ইরানের জনগণই জয়ী। এখনও কিন্তু বৈঠক সেইভাবে সফল নয়। পাকিস্তান বলছে মেক অর ব্রেক, আর সেখানে দাঁড়িয়ে যদি এটা ব্রেক হয়, আমি মানলাম মেক হলো, ডোনাল্ড ট্রাম্প তিনিও আশাবাদী, তিনি বলছেন হ্যাঁ একটা ভালো আলোচনা হবে, আমি ধরলাম মেক হলো। আর যদি মেক না হয়, যদি ব্রেক হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে তার সেটা আমি আপনাদের বলছি। তার আগে দেখুন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তিনি কি বলেছেন। তিনি বলছেন দ্য মেসেজ বিগন উইথ রেফারেন্স টু এ ভার্স ফ্রম দ্য কোরআন, ইন ইট উই হ্যাভ গ্র্যান্টেড ইউ এ ক্লিয়ার ভিক্টরি সো দ্যাট আল্লাহ মে ফরগিভ ইউর ফাস্ট অ্যান্ড ফিউচার সাইন, কমপ্লিট হিজ ফেভার আপন ইউ, গাইড ইউ টু স্ট্রেট পাথ অ্যান্ড গ্র্যান্ট ইউ এ মাইটি ভিক্টরি। তিনি কোরআনের উদ্ধৃত করে, কোরআনের কোট উদ্ধৃত করে শুরু করেন তার বক্তৃতা, একটি বার্তা। সেই বার্তায় তিনি এই পুরো মেসেজটা তিনি দেন। সেখানে তিনি বলেন যে এটা হচ্ছে ফুলফিল গ্যারেন্টেড, যে আমরা ইরানের বাসিন্দাদের একটা বিজয় দিতে পেরেছি। কেন? তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মাথা ঝোঁকাতে বাধ্য হলো। বলছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার ইন দ্য হোমল্যান্ড টুডে অ্যান্ড আপ টু দিস পয়েন্ট ইন দ্য সাগা অফ দ্য থার্ড হলি ইম্পোজড ডিফেন্সিভস ইট ক্যান বি বোল্ডলি স্টেটেড দ্যাট ইউ দ্য heroic people of Iran have been the definitive victors in the arena. Ayatollah Mustafa Khamenei said, the leader said the emergence of the Islamic Republic as a major power and the visible decline of imperialism has become clear to all. তিনি বলছেন এখন গোটা বিশ্ববাসী দেখতে পাচ্ছে যে একজন সুপার পাওয়ার তার কি অবস্থা, আর ইসলামিক রিপাবলিক অফ ইরানের এখন যে উত্থান, তাদের যে সম্মানজনক অবস্থান, সেই বিষয়টা এখন গোটা বিশ্ব কিন্তু চোখ খুলে দেখতে পাচ্ছে। এবার আপনাদের দেখাই হরমুজ প্রণালী, সেটা নিয়ে এই আলোচনা হবে সেরকম সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প একটি বড় বক্তব্য রেখে দিয়েছেন। বড় বক্তব্য তিনি বলছেন যে দেয়ার আর রিপোর্টস দ্যাট ইরান ইজ চার্জিং ফিজ টু ট্যাঙ্কার্স গোয়িং থ্রু দ্য হরমুজ স্ট্রেট, দে বেটার নট টু বি, and if they are they better stop now, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে আমার কাছে খবর আছে, জানি না তাকে এত পরে কে খবর দিয়েছে, খবর তো সবার কাছেই ছিল, কিন্তু তিনি এতদিন পর বাদে বলছেন যে আমার কাছে খবর আছে ইরান নাকি স্ট্রেট অফ হরমুজ থেকে জাহাজ পেরোনোর জন্য তারা চার্জ নিচ্ছে, ফিজ নিচ্ছে। এটা কিন্তু একদমই ভালো নয়, একদমই ভালো নয়। যদি তারা এটা বন্ধ না করে তাহলে কিন্তু খুব খারাপ হবে। তিনি আবার হুমকি দিচ্ছেন, খুব খারাপ হবে। দেখুন এম্বাসি অফ ইরান বুলগারিয়া তারা বলছে যে বেগিং ইজ অদারেবল বাট দ্য কি ইজ স্টিল ইন আওয়ার পকেট। বলছে ঠিক আছে আপনি ভিক্ষা করছেন, দেখতে খুব সুন্দর লাগছে, বেশ মিষ্টি লাগছে আপনাকে দেখতে, কিন্তু হরমুজ প্রণালীর গেটের যে চাবি সেটা আমাদের পকেটেই আছে দাদা, আমাদের পকেটেই আছে। বলছে কি ওয়ার্থ মোর দ্যান দ্য নিউক্লিয়ার প্রোগ্রাম। আরে নিউক্লিয়ার প্রোগ্রামকে বাদ দিয়ে দিন, ইরান ফ্লেক্সেস ইটস নিউ পাওয়ার ওভার স্টেট অফ হরমুজ। এর চেয়ে বড় পাওয়ার ইরানের কাছে এখন আর কি রয়েছে? পুরো স্টেট অফ হরমুজের কন্ট্রোল নিয়ে নিয়েছে তারা। বলছে নিউক্লিয়ার পাওয়ারের থেকেও বড় কিছু এখন শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে এখন ইরান এই মুহূর্তে স্টেট অফ হরমুজকে ঘিরে। দেখুন ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটকে নিয়ে ব্যঙ্গ করেছে ইরান কনসুলেট হায়দ্রাবাদ, তারাও বলছে দেয়ার ইজ নো ওয়ান ইন স্টেট অফ হরমুজ হুড সে ইয়েস স্যার টু ইউ। বলছে স্টেট অফ হরমুজে এমন কোনো ব্যক্তি নেই যাকে আপনি বলছিলেন গলিবাফ, তিনি এই মুহূর্তে ইসলামাবাদে রয়েছেন আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। ইরানের পক্ষে থেকে তিনি একজন প্রতিনিধি, ইরানের পার্লামেন্টের স্পিকার, আমেরিকার নয় দাদা।
তাই তারা ব্যঙ্গ করে বলছে যে এই মুহূর্তে স্টেট অফ হরমুজে এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে ইয়েস স্যার বলবে, ইয়েস স্যার বলবে না কেউ আপনাকে। তাই আপনি আপনার মতন হুমকি দিয়ে যান, আমরা আমাদের মতন কাজ চালিয়ে যাব। আর অন্যদিকে ইসরায়েল যে লেবাননের যেটা করছে, বরং তাকে বলুন ইসরায়েলকে তারা যাতে এই হামলা না করে। দেখুন, একদিকে ইসলামাবাদে এই চলছে বৈঠক আলোচনা চলছে, জানি না কতদিন ধরে চলবে, কবে নিষ্পত্তি হবে, কিন্তু ইন্ডিয়া টুডে খবর করছে সহ আরও অনেক আন্তর্জাতিক মিডিয়া খবর করেছে। এটা বলছে হোয়াই পাকিস্তান স্ক্র্যাম্বল ইট ফাইটার জেটস টু মিডল ইস্ট অ্যাহেড অফ ইউএস ইরান টক্স। পাকিস্তান বলছে কি? পাকিস্তান বলছে আমরা তো এসকর্ট করে নিয়ে আসবো। যে 70 থেকে 71 জনের প্রতিনিধি দল ইরান থেকে ইসলামাবাদে গিয়েছে, তাদেরকে এসকর্ট করার জন্যই কিন্তু আমরা এইসব ফাইটার জেট আমরা মোতায়েন করেছি। দেখুন, ধরা পড়েছে, হ্যাঁ, স্যাটেলাইট ফুটেজে ধরা পড়েছে, ফ্লাইট ট্র্যাকারে ধরা পড়েছে, তাদের ফাইটার জেট ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে রয়েছে। এ দেখুন সেই ছবি, গালফ কান্ট্রিগুলোতে রয়েছে, অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেখান থেকে তারা বলছে কি? তারা বলছে যে আমরা তো এসকর্ট করার জন্য, কিন্তু ভাই চলে এসছে ইতিমধ্যে ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল, এখনও কেন মোতায়েন রয়েছে? কি বলছে ইন্ডিয়া টুডে? বলছে পাকিস্তান ডিপ্লয়েস এয়ার আর্মাডা ইন মিডল ইস্ট। কেন? ফ্লাইট ট্র্যাকিং ডেটা শোস পাকিস্তানি ফাইটার জেটস JF-17 থান্ডার অ্যান্ড F-16 নিয়ার দ্য ইরানিয়ান ফোর্ট সিটি অফ বাবার আব্বাসের আশপাশে ঘুরতে দেখা গেছে JF-17 থান্ডার এবং F-16কে। পাকিস্তানি ফাইটার জেট, পাকিস্তানের পতাকা লাগানো। তারপর কি বলছে? বলছে দ্য জেটস উইল এসকর্ট দ্য এয়ারক্রাফট ক্যারিং দ্য ইরানিয়ান ডেলিগেশনস অ্যাজ ইটস বিগন ইটস জার্নি টু ইসলামাবাদ হুইচ টেক্স অ্যারাউন্ড 3 আওয়ার্স। সেই সময় বলা হয়েছিল 3 ঘন্টার মধ্যেই নাকি ইরানের প্রতিনিধি দল তারা এই রাস্তা দিয়েই, মানে এই আকাশপথে ইসলামাবাদে যাবে এবং তাদেরকে এসকর্ট করার জন্যই এই দুটো যুদ্ধবিমান সেখানে মোতায়েন করা হয়েছে। কিন্তু দেখুন, বিসাইডস দ্য PAF হ্যাজ অলসো ডিপ্লয়েড IL-78 রিফুয়েলিং ট্যাঙ্কার্স হুইচ অ্যালাউ ফাইটার জেটস টু স্টে লঙ্গার ইন এয়ার। তারা বলে দিয়েছিল 3 ঘন্টার মধ্যে ইরানিয়ান ডেলিগেশন যাবে, কিন্তু তারপরেও তারা IL-78 রিফুয়েলিং ট্যাঙ্কার্স সেটাও তারা সেখানে মোতায়েন করেছিল। তার কারণ হচ্ছে যাতে ফাইটার জেটগুলোকে আরও বেশিক্ষণ আকাশে রাখা যায়, বাতাসে রাখা যায়। কি কারণে? 3 ঘন্টা তো তারা তো জানতোই আগে থেকে নির্ধারিত সময়, তারপরেও তারা এখনও রয়েছে। আমি তো বলছি এখনও রয়েছে। বলছে পাকিস্তান হ্যাজ অলসো ডিপ্লয়েড C-130 হারকিউলিস এয়ারক্রাফট লাইকলি ফর লজিস্টিক অ্যান্ড সাপোর্ট। বলছে এই যে C-130 হারকিউলিস এয়ারক্রাফট, এটা নাকি রেখেছে লজিস্টিক সাপোর্টের জন্য, যদি তাদের কোনো সমস্যা না হয় সেই কারণে। বলছে অ্যাট দ্য সেম টাইম এয়ারবোর্ন ওয়ার্নিং দ্য কন্ট্রোল সিস্টেম অফ AWACS known as the eyes in the sky are maintaining the continuous watch over the airspace from Pakistan to Persian Gulf। এবং তাদের AWACS সিস্টেমও কিন্তু তাদের চালু ছিল সেই সময়, এবং পাকিস্তান থেকে পার্সিয়ান গালফকে পুরো তারা কন্ট্রোল করছিল, দেখছিল কি হয় না হয়। ইন্টারেস্টিংলি দ্য ডিপ্লয়মেন্ট ইজ নট জাস্ট লিমিটেড টু ইরানিয়ান এয়ারস্পেস। PAF জেটস হ্যাভ অলসো বিন স্পটেড নিয়ার দ্য UAE and Saudi Arabia with which Pakistan has a NATO style defense agreement. Fight radar data showed it points to be broader coordination efforts with the Gulf majors। আমি বলে দিচ্ছি গল্পটা। বলছে শুধুমাত্র ইরানিয়ান এয়ারস্পেসে নয়, সৌদির এয়ারস্পেসও দেখা গেছে, ইউএই এয়ারস্পেসও দেখা গেছে। এই দেখুন, সৌদির এয়ারস্পেসও দেখা গেছে, ইউএই এয়ারস্পেসও দেখা গেছে পাকিস্তানি যুদ্ধবিমান। কেন জানেন? বলছে সেই সৌদি, যে সৌদির সঙ্গে ন্যাটো স্টাইল ডিফেন্স এগ্রিমেন্ট করেছিল পাকিস্তান। যখন সৌদিকে একের পর এক বোমা হামলা করছিল ইরান, তখন তো তারা কিছু করতে পারেনি, তাই তারা একটা 2 সপ্তাহের যুদ্ধবিরতি টেনেছে, একটা মানে ইরানের হাত বেঁধে দেওয়ার মতন। হাত বেঁধে দিলাম তোমাকে, হাত বেঁধে দেওয়ার পর লেবাননে একের পর হামলা করছে ইসরায়েল। আর অন্যদিকে ইরানের প্রতিনিধি দল যখন ইসলামাবাদে, তখন মধ্যপ্রাচ্যে গালফ কান্ট্রিগুলোর এয়ার স্পেসে ঘুরছে পাকিস্তানি এয়ারক্রাফট। কী কারণে? তার কারণ হচ্ছে তারা বলছে যে ন্যাটো স্টাইল ডিফেন্স এগ্রিমেন্ট রয়েছে না, যদি বলা যায় না ইরান আবার হামলা করে দেয়, তাহলে আমরা হয়তো কিছু একটা করতে পারবো। বোঝা গেল? একদিকে তারা উস্কাচ্ছে। কেন তারা বলছে মেক অর ব্রেক? কেন বলছে? যখনই ব্রেক হবে তখনই তারা এই সমস্ত জিনিসগুলোকে যে কাজের জন্য ওখানে মোতায়েন করেছে সেই কাজটা শুরু করে দেবে। এখন তো ভাওতা দিচ্ছে এসকট করে। কি বলছে? ইট মার্কস অ্যান্ড
unprecedented the deployment for Pakistan, the subtext is clear, take no chance. তারা বলছে যে ঠিক আছে আমরা কোনো সুযোগ নিতে চাই না, মেক অর ব্রেক, তাই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাদেরই বক্তব্য এটা, তাদেরই বক্তব্য, শুধু একটুখানি ভেবে ভেবে নিতে হবে বিষয়টা। তারা তো বলবে একটা কথা, একটা কথার অনেক রকম মানে হয়, আপনি যেভাবে ধরবেন, যেভাবে ধরবেন। দেখুন এখানে কি বলছে, টেক নো চান্স, আমরা কোনো চান্স নিতে চাই না। কিসের জন্য, কিসের জন্য? যে ইরানি প্রতিনিধি দল ধরো ইসলামাবাদে যাবে, তখনও তাদেরকে যদি তাদের উপর হামলা হবে, ইসরায়েল হামলা করবে, মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করবে, কিসের চান্স? আর যদি ওদিকে ব্রেক হয়ে যায় আলোচনা, মানে কোনো ফলপ্রসূ না হয়, তখনও কিন্তু তারা বলছে যে আমরা কোনো চান্স নেব না। এখানে কিন্তু ডবল মিনিং আছে, বোঝার বিষয়, বোঝার বিষয়। বলছে এনডিটিভি ওয়ার্ল্ড কি বলছে এবার, বলছে পাকস খোয়াজা আসিফ কলস ইসরায়েল এভিল, ডিলিটেড পোস্ট আফটার নেতানিয়াহুস ওয়ার্নিং। কেন পোস্ট ডিলিট করেছিলেন জানেন? খোয়াজা আসিফ তিনি আবেগের বশে নেতানিয়াহুকে নিয়ে, ইসরায়েলকে নিয়ে যা নয় তাই টুইট করে ফেলেছিলেন, যা নয় তাই। হ্যাঁ, অনেকে সেই কথা মানেন, তিনি যেটা বলেছেন মানেন, ঠিক আছে, কিন্তু আমি আপনি বলতে পারি, একজন সাংবাদিক হিসেবে বলতে পারি, আপনি একজন সমালোচক হিসেবে বলতে পারেন, একজন একটা দেশের মন্ত্রী হিসেবে তিনি এই কথা কি করে বলতে পারেন যখন তিনি মিডিয়েটরের ভূমিকা পালন করছেন? আর সেই কথাই, সেই প্রশ্নই তুলে দিয়েছে প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। আগে দেখুন খোয়াজা আসিফ তিনি কি লিখেছিলেন সেটা আপনাদের পড়ে শোনায়। বলছে ইসরায়েল ইজ ইভিল অ্যান্ড কার্স ফর হিউম্যানিটি। মানবাধিকারের জন্য ইসরায়েল হচ্ছে একটা ইভিল, বুঝতে পারছেন? তারপর বলছে হোয়াইল পিস টকস আর আন্ডারওয়ে ইন ইসলামাবাদ, জেনোসাইড ইজ বিং কমিটেড ইন লেবানন, ইনোসেন্ট সিটিজেন্স আর বিং কিল্ড বাই ইসরায়েল, ফার্স্ট গাজা। এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা উচিত ছিল, ইসরায়েলকে সরাসরি বলা উচিত ছিল। তিনি অ্যাকচুয়ালি নাম কামাতে গিয়ে একটা টুইট করেছিলেন, এই ধরনের টুইট, যেখানে তিনি বলছেন যে হ্যাঁ, যখন ইসলামাবাদে আলোচনার জন্য সব কিছু তৈরি, ঠিক সেই সময় লেবাননে কেন একের পর এক হামলা হয়ে চলেছে, যেখানে ইনোসেন্ট সিটিজেন তারা মারা যাচ্ছে, ঠিক যেমন গাজাতে প্রথমবার করেছিল, তারপর ইরানে তাদের দেখা গেল, এখন তারা লেবাননে একই জিনিস করছে। ব্লাড লেটিং কন্টিনিউস আনবিটেবল। আই হোপ অ্যান্ড প্রে পিপল হু ক্রিয়েটেড দিস cancerous state on Palestine land to get rid of European Jews burn in hell। বলছে কি নরকে পাঠিয়ে দেওয়া উচিত। কেন? তার কারণ হচ্ছে ইসরায়েলের মতন একটা ক্যান্সার দেশ, তারা প্যালেস্তাইনের ভূমি দখল করে বসে রয়েছে। তিনি যা বলেছেন একদম 100% সত্যি কথা বলেছেন। আমি বলছি 100% সত্যি কথা বলেছেন, কিন্তু এই কথা এই সময় দাঁড়িয়ে বলা যায় না ভাই, যখন তুমি বলছো আমরা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছি, ঠিক সেই সময় দাঁড়িয়ে তুমি এই ধরনের টুইট করতে পারো না। আর সেটাই মনে করে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলছেন পাকিস্তান ডিফেন্স মিনিস্টার্স কল ফর ইসরায়েল অ্যানিহিলেশনস ইজ আউটরেজাস, দিস ইজ নট স্টেটমেন্ট দ্যাট ক্যান বি টলারেটেড ফ্রম এনি গভর্নমেন্ট, স্পেশালি নট ফ্রম ওয়ান দ্যাট ক্লেমস টু বি এ নিউট্রাল অ্যাব্রিটিউর ফর পিস। বলছে এই ধরনের বক্তব্য কোনো সরকারই মেনে নেবে না। তিনি যে বলছেন যে ইসরায়েলকে একটা নরকে পাঠিয়ে দেবেন এবং তার রাগ উগরে দিচ্ছেন, এটা কোনোদিনও একটা কূটনীতির ভাষা হতে পারে না, বুঝতে পারছেন? জানি না ইসরায়েলের নেতানিয়াহু তিনিও কূটনীতি ভাষা বলতে পারেন কিনা আমার সন্দেহ আছে, কিন্তু এই সুযোগটা তো তাকে তৈরি করে দেওয়া হলো। খোয়াজা আসিফ সুযোগ তৈরি করে, যখন তো আপনি এটা করলেনই, আমি মানলাম খোয়াজা আসিফ তিনি মন থেকে একদিন এসে ঘুম থেকে উঠে তিনি বলেন কলকাতায় আমরা হামলা চালিয়ে দেবো, অন্যদিন ঘুম থেকে তিনি উঠে বলেন যে ইসরায়েলকে আমরা নরকে পাঠিয়ে দেবো। মানে আমার জানি না এনারও কি ট্রাম্পের মতন মেন্টাল ডিস্টার্ব আছে কিনা আমি জানা নেই, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য কিন্তু আগুনে আরও ঘি দিল। কারণ হচ্ছে ইসরায়েল তাদের সুযোগটা পেয়ে গেল। দেখুন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাইডেন সার তিনি বলছেন ইসরায়েল ভিউজ ভেরি গ্রেভলি দিস ব্লেটেন্ট anti-Semitic blood libels from a government claiming to mediate peace, calling the Jewish state cancerous is effectively calling for its annihilation। যখন যিনি বলছেন যে আমরা একটা মধ্যস্থতাকারী হিসেবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি, আবার তারাই এসে বলছে যে একটা দেশ তাকে পুরো ক্যান্সার বলে দিচ্ছে, এটা কি করে হয় ভাই? ইসরায়েল উইল ডিফেন্ড ইটসেলফ এগেনস্ট টেররিস্ট হু ভো ইটস ডিস্ট্রাকশন। এটা কিন্তু পাকিস্তানকেই তিনি বলেছেন। ইসরায়েল সবসময় নিজেদের দেশের স্বার্থ রক্ষা করবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলকে টেররিস্টরা হামলা করবে। সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি কোনটা পৃথিবীতে? সবাই জানে, পাকিস্তান। এবার দেখুন অ্যাক্সিয়াস করেছিল, গল্প হচ্ছে এই লাস্ট স্লাইডে আপনাদের বোঝাবো, যদি এই চুক্তি মানে এই যে আলোচনা যদি কোনো রকম চুক্তিতে পরিণত না হয়,
যদি পাকিস্তানের কথা মতন মেক না হয়ে ব্রেক হয়ে যায় তখন কি হবে? দেখুন 26 তারিখ এই খবরটি এক্সপ্রেস করেছিল, হেডলাইন ছিল পেন্টাগন প্রিপেয়ার্স ফর ম্যাসিভ ফাইনাল ব্লো অফ ইরান ওয়ার। ফাইনাল ব্লোটা কি হতে পারে সেখানে একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বলছে এই ফাইনাল ব্লোই ইরানের ওপর পারমাণবিক হামলা না তো, কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে মুখে বলেছেন যে গোটা সভ্যতা আমি ধ্বংস করে দেবো। কীভাবে ধ্বংস করে দেয় একটা গোটা সভ্যতা, কীভাবে ধ্বংস করা যায়? পারমাণবিক হামলা না তো, মানে এরকম কোনো প্ল্যান নেই তো, এইরকম কোনো প্রিপারেশন নিচ্ছে না তো মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের ওপর এবার একটা পরমাণু ফেলে দেওয়া হবে যদি তারা কোনো রকম চুক্তিতে না আসে। হরমুজ প্রণালী, যেটাকে তারা যদি ডোনাল্ড ট্রাম্পের কথা মতন হরমুজ প্রণালী না খুলে দেয়, টোল ফি না আদায় করে, তখন কি হবে? এটাই কি হবে? কিন্তু দেখুন আল জাজিরা খবর করেছে তার পর মুহূর্তেই যে ইউএস ডিনাইজ নিউক্লিয়ার প্ল্যান্স অ্যাজ ডেডলাইন অন থ্রেট টু ইরান সিভিলাইজেশনস লুম। বলছে ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন ভুলবশত সভ্যতা ধ্বংস করবেন, কিন্তু না, হোয়াইট হাউস বলছে যে আমরা এরকম কোনো প্ল্যান নেই যে আমরা ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করব, এরকম কোনো প্ল্যান নেই। এটা হোয়াইট হাউস বলছে, কিন্তু দেখুন এটাও তারা বলছে যে ভুলবশত হয়তো বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি পরবর্তীতে বলেওছেন, হ্যাঁ স্বীকারও করেছেন যে এটা বলা উচিত হয়নি, ডোনাল্ড ট্রাম্প এই কথাও বলেছেন। কিন্তু দেখুন ডোনাল্ড ট্রাম্প তিনি যেমন, তার মতন আরও একটা মানুষ কিন্তু এই পৃথিবীতে রয়েছে, এখন তাকে কেউ পাত্তা না দিলেও তিনি কিন্তু রীতিমতো এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে তার বক্তব্য তিনি রেখে যাচ্ছেন। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, কার কথা বলছি? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি কিন্তু তাদের যে এই যে পরমাণু কর্মকাণ্ড সেটাকে কিন্তু একটা নর্মালাইজ করার চেষ্টা করেছেন এই ইরানের উদাহরণ তুলে ধরে। তিনি বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, যদি আজ ইরানের জায়গায় উত্তর কোরিয়া হতো তাহলে এই মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প, এই ইসরায়েল নেতানিয়াহু তারা কি পারতো হামলা করতে? এইভাবে পারতো না। তার কারণ তারা জানে যে উত্তর কোরিয়ার কাছে পরমাণু রয়েছে। এবার তারা করছে খবর, বলছে নর্থ কোরিয়া সিগন্যাল সাপোর্ট ফর ইরানস নিউ লিডার হোয়াইল স্ল্যামিং ইউএস অ্যান্ড ইসরায়েল। যখন মোস্তফা খামেনি তার দেশবাসীকে বলে যে এইটা অ্যাকচুয়ালি তোমাদের জয়, এটা হচ্ছে ইরানি জনগণের জয়, ঠিক সেই সময় মোস্তফা খামেনিকে তাকে অভিনন্দন জানিয়ে, নতুন নেতা হয়েছেন সুপ্রিম লিডার ইরানের, তাকে অভিনন্দন জানিয়ে নর্থ কোরিয়া কিন্তু এই সিগন্যাল দিয়েছে যে আমরা এবার ইরানের জন্য সব রকম সাপোর্ট দেওয়ার জন্য তৈরি। শুধু পিয়ংইয়ং বলেছে, শুধু আমাদের মেসেজ শোকেস সোলিডারিটি উইথ ইরান নিউ গভর্নমেন্ট হোয়াইল কন্টিনিউইং দ্য সাইডার স্টেপ ফর্মার লিডার ডেথ। ঠিক আছে, যে তার জন্য আমরা শোক জ্ঞাপন করছি আয়াতুল্লাহ খামেনির জন্য, কিন্তু এখন যে নতুন গভর্নমেন্ট হয়েছে মোস্তফা খামেনির নেতৃত্বে, তার প্রতি আমাদের প্রচণ্ড সলিডারিটি আছে এবং পিয়ংইয়ং বলেছে আমরা যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো সাপোর্ট আমরা দিতে পারি ইরানকে। নর্থ কোরিয়া টিভি টুইট করেছে, বলছে ইফ দ্য ইউএস ড্রপস এ নিউক্লিয়ার বোম অন ইরান উই উইল লঞ্চ নিউক্লিয়ার মিসাইলস অ্যাট ইসরায়েল অ্যান্ড দ্য ইউএস। শোনা যাচ্ছে কোনো মাধ্যম থেকে কেসিএনএ নাকি একটি খবর করেছিল, সেখানে নাকি কিম জং উন নিজে মুখেই বক্তব্য বলেছিলেন যে মারতে দিন ইরানে পরমাণু, ইসরায়েলের জন্য একটাই যথেষ্ট। বুঝতে পারছেন? তাহলে কি হতে চলেছে? এটা কি মেক হবে না ব্রেক হবে? কেন আমি এতগুলো ছবি ফার্স্ট স্লাইডে রেখেছি? কেন? কারণ নেতানিয়াহু তিনি তার অবস্থানে অনড়। তিনি বলছেন লেবাননে হিজবুল্লাহকে শেষ করতে হবে, তার আগে কিন্তু লেবাননে হামলা থামবে না। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প ফেসে গেছেন, কি করবেন না করবেন কিছুই বুঝতে পারছেন না। তাকে এখন নেতানিয়াহু চালাচ্ছেন না জেডি ভান্স চালাচ্ছেন এখন বোঝা যাচ্ছে না। যাই হোক, তিনি এখন বলছেন তার একটাই মোটো, হরমুজ প্রণালী খুলতে হবে। তার হুমকির পর হুমকি আসছে ইরানের ওপর। আচ্ছা, মোস্তফা খামেনি তিনি কিন্তু এই বিষয়টাকে ইতিমধ্যেই ইরানের জয় হিসেবেই স্বীকার করেছেন। সেই মেসেজই কিন্তু তিনি তার রাষ্ট্রীয় টিভিতে জনগণের উদ্দেশ্যে দিয়েছেন। অন্যদিকে আব্বাস আরাকচি তিনিও এই মুহূর্তে ইসলামাবাদেই রয়েছেন গালিবাফের সঙ্গে, আর কিম জং উন তিনিও এবং উত্তর কোরিয়া গোটা দেশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানকে এই সমর্থন যোগাচ্ছে। আর অন্যদিকে চায়না তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছে। গত এপিসোডে আপনাদের সেই বিষয়টাই বুঝিয়েছি। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিও গিয়ে দেখবেন, এবং যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এটাও বলছেন, যারা আমি মনে হচ্ছে আর কি, যারা এই কমেন্ট করেছেন যে চায়না কি করে ইন্ধন জোগালো। আমি এই কথাটা বলেছি, কিন্তু কথাটা আমার নয়।
আমার কথা নয়, আমি যে কটা তথ্য তুলে ধরেছিলাম, যে কটা হেডলাইন তুলে ধরেছিলাম, সেই সমস্ত হেডলাইন দিয়ে আপনারাই সার্চ করে এই খবর পড়ে নিতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই আলোচনাই হচ্ছে যে হ্যাঁ, চীন প্রথম দিকে ইন্ধন দিয়েছিল সুবিধার জন্য এবং যে সুবিধা চীন পেতে চলেছে, এবং এই আলোচনাও যদি শেষ হয়ে যায় যে ইরানের দেওয়া 10টা প্রস্তাব যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মেনে নেয়, তাহলে সবচেয়ে বড় ফায়দাটা চীনেরই হবে। সেই বিষয়টাও কিন্তু আমি এই গত এপিসোডেই বুঝিয়েছি। যারা শেষ পর্যন্ত দেখেননি তারাই হয়তো এই ধরনের মন্তব্য করেছেন, তাদেরকে আমি ভুল বুঝছি না। আপনাদের অনুরোধ, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি ওই ভিডিওয়ে কী বলতে চেয়েছি। এখনকার মতন এই পর্যন্তই। যদি এই ভিডিওটা মনে হয় তথ্য সম্পূর্ণ এবং সত্য নির্ভর বিশ্লেষণ, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।